ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখার জন্য তাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হলো না, উল্টো স্ত্রী এবং সন্তানের লাশ নিয়ে যাওয়া হলো জেল গেটে, সেই বিষয়টি নিয়ে গত 2 দিন যখন সারা দেশ তোলপাড়, মানুষের চোখ দিয়ে পানি ঝরছে, সেই মুহূর্তে এই বিষয়ে নির্দয়ের মতো কোনো মন্তব্য করতে চাইলেন না, কোনো কথা শুনতে চাইলেন না এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার যে একের পর এক নানান ধরনের নির্মম কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করছে, আসলে তারা বলবেই বা কি? কতক্ষণ আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা যেতে পারে? ঘটনাটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। সচিবালয়ে সোমবার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা দায়িত্ব রয়েছেন তিনি, কৃষি বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজনে উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে যশোরের কেন্দ্রীয় কারাগারের সামনে যে সন্তান শুধু এই পর্যন্ত বলেছে, তাতেই তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, যা কৃষি বিষয় প্রশ্ন করেন, কৃষি বিষয় প্রশ্ন করলে আমি উত্তর দিব, আমি কৃষি ছাড়া বলবো না। এভাবে কয়েকবার করে সাংবাদিকরা যখন বললেন যে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর তিনি বললেন আজকে কৃষি। সাংবাদিকরা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে কথা বলতে হবে এবং তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করার চেষ্টা করলে তিনি বলেন আমি দায়বদ্ধ না। কে দায়বদ্ধ? এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? আইন মন্ত্রণালয়ের অধীনে আর এক মহামান্য উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কারো জামিন বাতিল হয়নি বলে মন্তব্য করেন। যখন সাংবাদিকরা বললেন যে জামিন তো দেওয়া হচ্ছে না এবং তাকে জামিন দেওয়া হয়নি বিধায় তার বিরুদ্ধে যে একের পর এক মামলা রুজু করা হচ্ছে, জামিন কোনোটা হওয়ার পরও আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, এই বিষয় যখন উল্লেখ করতে গেলেন সাংবাদিকরা, তখন তিনি বললেন আমি আওয়ামী লীগ বিষয়ে কিছু বলিনি। অথচ এই স্বরাষ্ট্র উপদেষ্টা কদিন আগেও যখন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, তখন তিনি নির্দেশ দিলেন কারোর বিরুদ্ধে মামলা থাক আর না থাক, আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করতে হবে। এ কথা তো স্পষ্ট বলেছেন। এবং আইন উপদেষ্টাও বলেছেন বিচারকদের উদ্দেশ্যে দেখে শুনে জামিন দিতে হবে। বিচারকদের ঘাড়ে কার কয়টা মাথা যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করা হয়। যাই হোক, সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন স্যার এটা একটা অমানবিক বিষয়, আপনাকে শুনতে হবে, তখন তিনি আবারও বললেন কৃষির উপরে কথা বলেন, কৃষি ছাড়া কোনো কথা হবে না। তখন সাংবাদিকদের মধ্যে একজন নারী সাংবাদিক বলে উঠলেন, স্যার তাহলে আপনি কাল বলবেন, কাল আসবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি? তিনি নির্দয়ের মতো বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেদিন মিটিং হবে সেদিন আপনারা আসবেন? বললেন না, আচ্ছা ঠিক আছে, আমি ধীরে সুস্থে সবকিছু জেনে কথা বলবো, কাল আসেন। এই হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচয়। এই নাকি সুশীল সমাজের ব্যক্তিরা এই সরকারে আছে, এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে। আমাদের আসলে ভাষা জ্ঞান হারিয়ে ফেলতে হয় মাঝে মধ্যে। উল্টো আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যার সময় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো, গণমাধ্যমে পাঠানো হলো। সেখানে কি বলা হলো? স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি। সেখানে বলা হচ্ছে পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। কে সিদ্ধান্ত নেয় জানাচ্ছি পরে। বলা হচ্ছে এখানে বিজ্ঞপ্তিতে মানবিক দিক বিবেচনা করে এই বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। কি ধরনের সহযোগিতা করা হয়েছে সেটাও উল্লেখ অবশ্যই করতে হবে, যদিও আপনারা অনেকেই জানেন। বিষয় হচ্ছে যে সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন তিনি বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর
একটি আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য। সবার কি এই বিষয়গুলো জানা থাকে? সবকিছুর প্রক্রিয়াগুলো কিভাবে মেনটেন করতে হয় জানা থাকে সবার? তারা বাগেরহাটে করেছে, যেহেতু বাগেরহাটে বাড়ি তার সাদ্দামের, তো তারা আবেদনপত্র নিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন জেলা প্রশাসকের এপিএস তাদের সঙ্গে কথা বলেন, সাদ্দামের পরিবারের সদস্যদের সাথে, এবং যশোর জেলা প্রশাসকের কাছে যে আবেদন করতে হবে এটি কেউ উল্লেখ করেনি, কেউ তাদের মনে করিয়ে দেয়নি। সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম তিনি মানচিত্রে এই বক্তব্যটি তুলে ধরেছেন। একটু শুনে আসি আমরা বক্তব্যটি। আসসালামু আলাইকুম। আমার মামা, আমার ভাইয়া প্যারোলে মুক্তির জন্য আবেদন করছিল বাগেরহাট ডিসি অফিসে। তখন ডিসি মহোদয়ের এপিএস ডিসি মহোদয়কে অবগত করছিল, কাগজ নিয়ে গেছিল। তখন ডিসি মহোদয় মেনশন করে দিছিল জেলারকে। তখন জেলার সঙ্গে ডিসি মহোদয়ের এপিএস কথা বলছে। তখন জেলার সাহেব ডিসি মহোদয়ের এপিএসকে বলছে এটা কারা আইনে হবে না। তখন আমাদের জেলা এপিএস জেলার সাহেবের সাথে যোগাযোগ করতে বলে এবং এপিএসকে মামা জিজ্ঞেস করে যে কোনোরকম কোনো ওয়ে আছে কিনা। তখন বলছে যে কোনোরকম কোনো ওয়ে, জেলার সাহেবের সাথে যোগাযোগ করেন। জেলার সাহেবের কাছে গেলে জেলার সাহেব বলছে যে না, কোনোরকম কোনো ওয়ে নাই, আপনারা বড়জোর লাশটা নিয়ে যে দেখায় আসতে পারেন, এই ব্যবস্থা আমি করে দিতে পারি। তাও 4 জন লোক যাবেন, 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট সময় পাবেন। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আমরা 6-7 ঘন্টা আমরা লাশ নিয়ে যেতে পারছি, আমরা কি যশোরের কথা যদি বলতো তাহলে আমরা কি যশোর যেতে পারতাম না? যে আমরা কি অ্যাপ্লিকেশনটা দিতে পারতাম না? তারা আমাদের এ বিষয়ে কোনো অবগত করে নাই যে এটা যশোরের বিষয়, আপনারা যশোরে যোগাযোগ করেন। এমনকি ভাইরাল হওয়া ছবিতে নিশ্চয় আপনারা এও খেয়াল করেছেন যে জেল গেটের মধ্যে যখন সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মরদেহ রাখা এবং তাদের দিকে সাদ্দাম ফ্যালফাল দৃষ্টিতে তাকিয়ে আছে, তার হাত দুটি কিন্তু পেছন থেকে বাঁধা ছিল। কি হতো হ্যান্ডকাপটি খুলে দিলে? সে তো জেলের গেটের মধ্যেই ছিল, শত শত পুলিশি প্রহরা। হ্যান্ডকাপ খুলে দিলে সে সবাইকে পাশ কাটিয়ে দৌড়ে পালাতে পারত, সবার উপরে ঝাঁপিয়ে পড়তো। এমনকি সকালে সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম যখন মানচিত্র চ্যানেলে যে ইন্টারভিউ দিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, সেখানে তিনি বলেছেন যে এত কষ্ট করে যাওয়ার পরও স্ত্রী এবং সন্তানের লাশ দেখার জন্য 10 মিনিট সময় চাওয়া হয়েছিল, জেল কর্তৃপক্ষ 2 মিনিট সময় দিয়েছিল। তারা অনেক বাক বিতণ্ডার পরে 5 মিনিট পর্যন্ত রাখতে পেরেছিল। কি নির্দয় এই রাষ্ট্র ব্যবস্থা! আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা এত কথা বলেন কিন্তু এই বিষয়ে কথা বলতে চাইলেন না। রাত 2টার সময়ও তিনি তার নিজের বাড়িতে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে কথা বলেন, যখন তার পদত্যাগের দাবি ওঠে বিভিন্ন জায়গা থেকে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারার ব্যর্থতা ঢাকতে তিনি কি মন্তব্য করলেন কদিন আগে? তিনি বললেন লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে সেই অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার করা হবে না। তার মানে কি তিনি জানেন যে অস্ত্রগুলো কোথায়, সেগুলো ব্যবহার হবে না, তার নিশ্চয়তা তিনি দেন কিভাবে? আমাদের আসলে সব বিষয়ে মন্তব্য করতে গেলে আসলে মন্তব্য করা ঠিক না, মানে এটুকুই বলতে চাচ্ছি। বলছিলাম যে আমরা ভাষা জ্ঞান হারিয়ে ফেলি। যার নামের পেছনে আওয়ামী লীগ ছাত্রলীগ আছে সে আর মানুষ না। পৃথিবীতে এমন বহু ধর্মান্ধ আছে, বহু উগ্রবাদী আছে, অন্য ধর্মের মানুষকে প্রাণী মনে করে না। এখানে ছাত্রলীগ ঘরানার, আওয়ামী লীগ ঘরানার, বাংলাদেশে যে কোটি কোটি মানুষ আছে, এদেরকে মানুষ মনে করে না।
একটা লোক, একটা ছেলে, তাকে জেলে নেওয়া হয়েছে এবং আজকালকার জেলে নেওয়া সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে কি ধরনের জেল হয় রাজনৈতিক মামলার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সঙ্গে এই আচরণ করে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও বিএনপির সঙ্গে এই আচরণ করে না। যে আচরণ, যে আইন আদালতের ধারা এখন আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ করা ছেলে, ছাত্রলীগের সাবেক সভাপতি বলা হচ্ছে সাদ্দাম, তার সেই 5 আগস্টের পরে অ্যারেস্ট হওয়ার পরে একবার জামিন হলো, জামিনে তাকে মুক্তি দেওয়া হলো না। সেই এখন খুব ট্রেডিশনাল মামলা একটা হয়, বলা হয় শোন অ্যারেস্ট, বা এখন আইনের ভাষায় বলে পিডব্লিউডি মামলা। একটা মামলায় আপনি উচ্চ আদালত থেকে, নিম্ন আদালতে জামিন হয় না, উচ্চ আদালত থেকে যদি জামিন পান তারপর আবার ভিন্ন কোনো মামলায় জড়িয়ে দেওয়া হয়। সেই যে শত শত মামলা হয়েছে, লেজ লাগানো থাকে, অমুক অমুক 100 জনের নামে মামলা, 500 জনের মামলা, 1000 জনের মামলা, সেই মামলাগুলো কোনো একটাই ঢুকিয়ে দেওয়া হয়। কি নিদারুণ করুণ বিষয়, মৃত্যুর সাথে কোনো কিছু হিসাব করে না। আমরা বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো নিউজ আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে যে শুধু হাত করা বা ডান্ডা বেরিয়ে পড়ায় মায়ের জানাজায় নেওয়া, স্ত্রীর জানাজায় নেওয়া, সন্তানের জানাজায় নেওয়া, আমরা তাৎক্ষণিক সেগুলো আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়। এবং সেসব রিপোর্ট এখন আপনারা আমাদের দুনিয়ার খোঁজে ঢুকলে সার্চ দিলেই পাবেন। বিএনপি নেতার মায়ের জানাজায় ডান্ডা বেরিয়ে পড়া, হাত করা পড়ানো, সে আওয়ামী লীগ চিত্র। আমরা এই সরকারের সময় এসে যখন ছাত্রলীগ নেতাদের এইভাবে নেওয়া হচ্ছে, আমরা সেটা সমালোচনা করছি একই জায়গা থেকে, একই স্ট্যান্ড থেকে, নৈতিকতার জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে। কিন্তু আজকের যে ঘটনা বাংলাদেশে, এইরকম ব্যতিক্রমী ঘটনা একেবারে কল্পনার বাইরে। আপনারা যারা এর মধ্যে খবরটা পেয়েছেন বা পড়েছেন তারা তো সকলে জেনেই গেছেন, আর যারা পড়েননি আমি তাদের জন্য ছোট্ট করে এই খবরটা একটু সামনে তুলে ধরতে চাই। এবং আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না তাদের বিশ্বাসের জায়গাটাতে একটু শুধু বিবেক দিয়ে চিন্তা করবেন। যে রিপোর্টটা আমাদের সামনে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে এক গৃহবধূ। কিন্তু এটা সিম্পল আত্মহত্যা না, এর আড়ালে অনেক ঘটনা আছে। সেই ঘটনাটুকু আপনারা একটু শুনুন। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। মৃত শিশু নাজিম হোসেন ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, এই যে বলছিলাম যে সিম্পল কোনো আত্মহত্যা কিনা, এটা স্বজনদের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। আমি জানাবো, ধিক্কার জানাবো। আমাদের দেশের রাষ্ট্র আজ এই অবস্থায় গেছে, একজন নারী এরকম তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবং আমি ধিক্কার জানাবো সেই সঙ্গে এই আওয়ামী লীগ ছাত্রলীগকেও, যারা এখন বিদেশে বসে নিরাপদ আশ্রয়ে থেকে প্রেস কনফারেন্স করে আর সেখান থেকে বলে তোমরা প্রস্তুত থাকো, ডাক দিব। এই যে জেলে যারা পচে গলে পুরো মরছে, তাদের স্ত্রী সন্তানদের আজকে কি অবস্থা যদি তারা তাদের খোঁজ রাখতো। আজকে আপনি জামাতে ইসলামের কথা বলেন না, জামাতে ইসলামকে নিয়ে এত ছি, জামাতে ইসলামের কোন একটা নেতা কর্মী যদি এভাবে জেলে থাকতো 1 বছর, আর তার পরিবারকে এভাবে আজ আত্মহত্যা করতে হতো, হতাশাগ্রস্ত হয়ে, অভাবে অনটনে, দুশ্চিন্তায়, কখনোই করতে হতো না। এই যে শিশু সন্তান, এই শিশু সন্তানের না বাবা পেল। আজকে সাদ্দামের অবস্থা চিন্তা করেন, যে জেলে আছে। আমি শুধু কেন এই ডক্টর ইউনূস সরকারকে দোষ দিব? ইউনূস সরকার তো করছে, এটা তার, আর আমি তো বললাম, শুরুতেই বলেছি, এটা আর তুলনার কোনো জায়গা নেই। কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তো এখন মহাদরপুর দেশের বাইরে আছে, তাদের টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা তাদের মানুষজনের হাতে। তাহলে তার দলের একজন নেতার স্ত্রী সন্তানকে কেন আজকে অভাব অনটনের মুখে এই অবস্থায় পড়তে হয়? জেলখানায় এরকম শত শত সহস্র আওয়ামী লীগার রয়ে গেছে, যাদের খোঁজ এখনো কেউ নেয় না। স্থানীয় জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কয়েকবার জামিনের চেষ্টা করেছিলেন। খেয়াল করবেন দর্শক, একজন নারী
কতটা হতাশাগ্রস্ত হলে এমন হয়। স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই প্রথমে 9 মাসের শিশু সন্তান বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে নিজের শ্বশুর শাশুড়ি বোন ঘরের বাহিরে ছিলেন বলে জানা যায়। তাদের সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদ্দাম জেল থেকে স্ত্রীকে চিঠিও লিখেছিলেন। সে চিঠি নিশ্চয়ই একসময় সামনে আসবে। কতটা আত্মনাদ মাখা ভালোবাসা মাখানো সেই চিঠি হয়তো ছিল। সাদ্দামকে তার স্ত্রী আর এই শিশু সন্তানটির মুখ দেখার সুযোগ দেওয়া হয়নি।